তো বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি আবার একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় কোষ বিভাজনে অংশগ্রহণকারী বিভিন্ন কোষীয় অঙ্গাণু এবং কোষ বিভাজনের প্রকারভেদ। প্রথমে আমরা দেখে নিই কোষ বিভাজন। কোষ বিভাজন কাকে বলে? যে পদ্ধতিতে জনিত্রী কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে, অর্থাৎ এটা জনিত্রী কোষ, এইটা বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করছে, এটাকে বলা হয় কোষ বিভাজন। এই কোষ বিভাজনে বিভিন্ন কোষীয় অঙ্গাণু অংশগ্রহণ করে। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, অনুনালিকা, রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াস কিভাবে সাহায্য করে? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মগজ বা কোষের মস্তিষ্ক। কোষের যাবতীয় বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। স্বাভাবিকভাবেই কোষ বিভাজনের জন্য যে প্রয়োজনীয় বার্তা বিভিন্ন কোষীয় অঙ্গাণুতে প্রেরণ করতে হয়, সেটা প্রেরণ করে নিউক্লিয়াস। 2 নম্বর, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন তন্তু আছে, নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু আছে, তার মধ্যে আছে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ এবং জিন, যারা বংশগতীয় বস্তু বহন করে। ফলে ক্রোমোজোম ডাবল হয়ে দুটো কোষের মধ্যে বিভাজন হয়ে যায়। ফলে এই নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। 2 নম্বর। 3 নম্বর, নিউক্লিওলাস বেমতন্তু গঠনে অংশগ্রহণ করে। এইভাবে একটা নিউক্লিয়াস কোষীয় বিভাজনে অংশগ্রহণ করে। 2 নম্বর, সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। দেখে নিন, এইটা হলো সেন্ট্রোজোম, তার মধ্যে দুটি সেন্ট্রিওল আছে। কোষ বিভাজনের সময়, প্রাণী কোষের বিভাজনের সময় সেন্ট্রিওল দুটি কোষের দুই প্রান্তে চলে যায় এবং কোষের দুই প্রান্তে গিয়ে তৈরি করে অ্যাস্ট্রাল রশ্মি এবং অনুনালিকার সঙ্গে যুক্ত হয়ে অনুনালিকা, সেন্ট্রিওল এবং অ্যাস্ট্রাল রশ্মি একত্রে বেম যন্ত্র গঠন করে। এই বেম তন্তু সহ বেম যন্ত্র গঠন করে সেন্ট্রোজোমের সেন্ট্রিওল গুলো। 3 নম্বর, অনুনালিকা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে, যেহেতু উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, ফলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাধারণত অনুনালিকাগুলো বেমতন্তু গঠনে এবং বেম যন্ত্র গঠনে অংশগ্রহণ করে। এছাড়াও প্রাণী কোষের ক্ষেত্রে অনুনালিকাগুলো বেম যন্ত্র গঠনে অংশগ্রহণ করে। উদ্ভিদ কোষের যে সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস, সেক্ষেত্রে অনুনালিকাগুলো ফ্র্যাগমোপ্লাস্ট বা কোষপাত বা সেল প্লেট গঠনে সাহায্য করে। এরপর হচ্ছে রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, মানে কি প্রোটিন তৈরি করে, উৎসেচক তৈরি করে। তো কোষ বিভাজনের জন্য যে উৎসেচক প্রয়োজন, যে প্রোটিন ফ্যাক্টর প্রয়োজন, সমস্তগুলো তৈরি হয় কোথায়? রাইবোজোমে। রাইবোজোম কোষ বিভাজনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, অর্থাৎ কোষ বিভাজনের জন্য যে যাবতীয় শক্তির প্রয়োজন হয়, সেটা সরবরাহ হয় কোথা থেকে? মাইটোকন্ড্রিয়া থেকে। এটিপি অথবা জিটিপি রূপে এখান থেকে আমরা শক্তি পেয়ে থাকি। কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে মাইটোকন্ড্রিয়া। তাহলে কোষ বিভাজনে অংশগ্রহণকারী বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো আমরা পেলাম। এগুলো পরীক্ষায় ইন্ডিভিজুয়ালি আসতে পারে, অথবা একসঙ্গে আসতে পারে, অথবা শর্ট প্রশ্নে আসতে পারে। এরপর আমরা চলে যাচ্ছি কোষ বিভাজনের গুরুত্ব, কোষ বিভাজনের তাৎপর্য কি, কোষ বিভাজন কেন প্রয়োজন। 1 নম্বর, বৃদ্ধি। জীবের বৃদ্ধির জন্য কোষ বিভাজন প্রয়োজন।
একটা কোষ থেকে দুটো কোষ, দুটো কোষ থেকে চারটে কোষ, চারটে কোষ থেকে 8টা কোষ, এভাবে কোষ বাড়তে থাকবে। যখন কোষ বাড়তে থাকবে তখন জীব ছোট থেকে বড় হবে, চারা গাছ ছোট থেকে বড় হবে, শিশু ছোট থেকে বড় হবে, পরিণত হবে। অর্থাৎ জীবের বৃদ্ধির জন্য কোষ বিভাজন একান্ত প্রয়োজন। ক্ষয়পূরণ, জীবদেহের কোনো অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় সেই অংশের ক্ষয়পূরণ করার জন্য কোষ বিভাজন প্রয়োজন। যেমন ধরো একটা গাছের কোনো অংশ কেটে গেছে, সেই জায়গাটা পূরণ করার জন্য কোষ বিভাজন প্রয়োজন। আমার এই অংশটা কেটে গেছে, আঙুলটা কেটে গেছে, সেটা জুড়ে দেওয়ার জন্য কোষ বিভাজন প্রয়োজন। অর্থাৎ কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হলে সেই অংশটা ক্ষয়পূরণের জন্য, সেই অংশটা ক্ষতিগ্রস্ত অংশটাকে পূরণ করার জন্য কোষ বিভাজন প্রয়োজন। অর্থাৎ ক্ষয়পূরণ একটা গুরুত্বপূর্ণ কাজ। প্রজনন, কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হয়, আর জনন কোষ তৈরির মাধ্যমে একটা জনিত্রী জীব থেকে অপত্য জীব তৈরি হয়। ওই জনন কোষ তৈরির ক্ষেত্রে কোষ বিভাজন একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। কোষ বিভাজনের মাধ্যমেই জনন কোষ তৈরি হয়, আর জনন কোষ তৈরির মাধ্যমে অপত্য জীব তৈরি হয়। অর্থাৎ প্রজননের জন্য কোষ বিভাজন একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। পুনরুৎপাদন, কিছু কিছু জীবের ক্ষেত্রে নতুন করে কোনো অঙ্গাণু তৈরি, অঙ্গ যখন তৈরি হবে, নতুন করে অঙ্গ তৈরির ক্ষেত্রকে বলা হয় পুনরুৎপাদন। এবং এই ক্ষেত্রে কোষ বিভাজন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন টিকটিকির লেজ কেটে গেছে, নতুন করে টিকটিকির লেজ তৈরি হয়ে গেল, এটা পুনরুৎপাদন। এর জন্য কোষ বিভাজন একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। তাই কোষ বিভাজনের তাৎপর্যগুলো কি কি? বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন এবং পুনরুৎপাদন। এরপর আমরা চলে আসছি কোষের প্রকারভেদ। দেখে নিই এবার কোষ বিভাজন। কোষ বিভাজন 3 প্রকারের হয়। দেখে নিই কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। 3 প্রকার কোষ বিভাজন হয়: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। প্রথমে আমরা আলোচনা করব অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি ক্লিভেজ বা ভাঁজের মাধ্যমে বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি করে তাকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। আবার বলি, যে প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি ক্লিভেজ বা ভাঁজের মাধ্যমে বিভাজিত হয়ে অপত্য কোষ উৎপন্ন করে তাকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। এর বৈশিষ্ট্য কি? যেহেতু অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হচ্ছে ক্লিভেজ বা ভাঁজের মাধ্যমে, সেই জন্য একে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে কেন? অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়, একসঙ্গে বিভাজিত হয় ক্লিভেজ বা ভাঁজের মাধ্যমে, দুটি অপত্য কোষ তৈরি করে। যদি ধরে নিই এটা একটা ইস্ট বা অ্যামিবা, এখানে নিউক্লিয়াস আছে, এরা মাঝে ভাঁজ তৈরি হয়, দুটোতেই একসঙ্গে ক্লিভেজ বা খাঁজ তৈরি হয়, এখানে খাঁজ তৈরি হচ্ছে, নিউক্লিয়াসেও খাঁজ তৈরি হচ্ছে, এবং এরা পুরোপুরি দুটো কোষে পরিণত হচ্ছে। এই যে এইভাবে এটা তৈরি হলো ক্লিভেজ বা ভাঁজের মাধ্যমে, একে বলছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এবং এটা সরাসরি যেহেতু দুটো হচ্ছে, একে বলছে প্রত্যক্ষ কোষ বিভাজন। 2 নম্বর, এই কোষ বিভাজনের বৈশিষ্ট্য হলো এখানে কোনো বেমতন্তু গঠিত হয় না, বেমতন্তু গঠিত হয়নি। পরীক্ষায় প্রশ্ন আসবে এই শব্দ থেকে, কোন কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। 3 নম্বর,
নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে না। এখানে নিউক্লিওলাস নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটেনি। পরীক্ষায় প্রশ্ন আসবে কোন কোষ বিভাজনে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে না? অ্যামাইটোসিস। এটা দেখা যায় কিছু নিম্ন শ্রেণীর জীবদেহ যেমন ইস্ট, অ্যামিবা প্রভৃতির ক্ষেত্রে। এছাড়া মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে ভ্রূণের পর্দা তরুণাস্থিতেও এই অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য তাহলে কি? অ্যামাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য হলো এরা নিম্ন শ্রেণীর কিছু জীব যেমন ইস্ট, অ্যামিবা এদের ক্ষেত্রে প্রজননে বিশেষ ভূমিকা গ্রহণ করে। অ্যামাইটোসিস বিভাজনের মাধ্যমে এদের প্রজনন সম্পন্ন হয়। এরপর আমরা চলে আসছি মাইটোসিস কোষ। মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজন পদ্ধতিতে একটি দেহমাতৃ কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, সম আকৃতি বিশিষ্ট হয়, সমান বৈশিষ্ট্য সম্পন্ন হয়, তাকে বলা হয় মিওসিস। আরেকবার বলি, যে কোষ বিভাজনে একটি দেহমাতৃ কোষ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সমান সংখ্যক, সম আকৃতি বিশিষ্ট, সমান বৈশিষ্ট্যযুক্ত ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ তৈরি করে, দুটি অপত্য কোষ তৈরি করে, তাকে বলা হয় মাইটোসিস। দেখেন, এটা একটা দেহমাতৃ কোষ। দেহমাতৃ কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করেছে। এখানেও ক্রোমোজোম সংখ্যা 2n, এখানেও ক্রোমোজোম সংখ্যা 2n, এখানেও ক্রোমোজোম সংখ্যা 2n, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান, সমান বৈশিষ্ট্যযুক্ত, সমান আকৃতিযুক্ত। একে বলছে মাইটোসিস। মাইটোসিসকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। কেন পরোক্ষ? কারণ মাইটোসিস কোষ বিভাজনে প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয়, পরে সাইটোপ্লাজম বিভাজিত হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। একটার পর একটা হয়, একসঙ্গে হয় না, সেই জন্য একে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। একে বলা হয় সদৃশ্য বিভাজন বা সমবিভাজন। কেন? যেহেতু মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোমের বৈশিষ্ট্য, ক্রোমোজোমের আকৃতি যা থাকে, অপত্য কোষেও ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের বৈশিষ্ট্য, ক্রোমোজোমের আকৃতি একই থাকে, দুটির সমান। সেই জন্য একে বলা হয় সদৃশ্য বিভাজন বা সমবিভাজন। এটা কোথায় হয় মাইটোসিস? দেহ মাতৃকোষে। এক কথায় দেহ মাতৃকোষ বলতে কি জিনিস? উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতার সর্বত্রই, এর বর্ধনশীল অঞ্চল, ভাজক কলা অঞ্চল সর্বত্রই হয় মাইটোসিস কোষ বিভাজন। প্রাণীদের ক্ষেত্রে অস্থি, ভ্রূণ সমস্ত জায়গাতে যেটা হয় সেটা হলো মাইটোসিস কোষ বিভাজন। এর তাৎপর্য কি? এটা প্রথমত সাহায্য করে বৃদ্ধিকে। 1 নাম্বার, বৃদ্ধি। উদ্ভিদ এবং প্রাণীর বৃদ্ধিতে সাহায্য করে মাইটোসিস কোষ বিভাজন। জীব, চারা গাছ ছোট থেকে বড় হয়, বাচ্চা ছোট থেকে বড় হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। কিভাবে? একটা কোষ থেকে দুটো কোষ, দুটো কোষ থেকে চারটে কোষ, চারটে থেকে 8টা কোষ, ফলে এভাবে কোষের সংখ্যা অসংখ্য বাড়তে থাকে। ফলে একটা জীব ছোট থেকে বড় হয়, তাদের বৃদ্ধি ঘটে। 2 নম্বর, ক্ষয়পূরণ। কোনো জায়গা, কোনো স্থান, কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গাটা ক্ষতি নিরাময় করে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। কোনো জায়গায় কেটে গেছে, সেই জায়গাটা জুড়ে দেয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। পুনরুৎপাদন। কিছু কিছু প্রাণীর যদি কোনো অঙ্গ হানি হয়, সেই অঙ্গটা নতুন করে তৈরি হয়ে যায়, একে বলা হয় পুনরুৎপাদন। যেমন টিকটিকির লেজ খসে গেলে নতুন করে টিকটিকির লেজ তৈরি হয়, এটাকে বলছে পুনরুৎপাদন। এটা করে মাইটোসিস। প্রজনন। কিছু কিছু নিম্ন শ্রেণীর জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন সম্পন্ন হয়।
ঠিক আছে, তাহলে এরপর আমরা চলে যাব মিওসিস কোষ বিভাজন কাকে বলে। যে কোষ বিভাজনে একটি জনন মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি ধাপে বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ তৈরি করে এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাকে বলা হয় মিওসিস কোষ বিভাজন। দেখো, এটা একটা জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 2n। এটা প্রথমে ধাপে বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল n এবং n। দ্বিতীয় ধাপেও এটা বিভাজিত হলো, ওই ক্রোমোজোম সংখ্যা হলো n n n n, অর্থাৎ 4টি কোষ তৈরি হলো দুটো ধাপে, কিন্তু ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল n, অর্ধেক। যদি মানুষের ক্ষেত্রে দেখি, 46টা ক্রোমোজোম থাকলে সেটা যখন মিওসিস কোষ বিভাজন হবে সেখানে হয়ে যাবে 23টা করে ক্রোমোজোম। প্রথমটা হবে হ্রাস বিভাজন, দ্বিতীয়টা হলো সমবিভাজন। তাহলে মিওসিস কাকে বলছে? যে কোষ বিভাজনে একটি জনন মাতৃকোষ দুটি ধাপে বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ তৈরি করবে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হবে, তাকে বলছে মিওসিস কোষ বিভাজন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এই মিওসিস কোষ বিভাজনকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। কারণ কি? এখানেও তাই। এখানে নিউক্লিয়াস প্রথমে বিভাজিত হবে, যাকে বলছে ক্যারিওকাইনেসিস, পরে বিভাজিত হবে সাইটোপ্লাজম, যাকে বলছে সাইটোকাইনেসিস। ফলে প্রথমে নিউক্লিয়াস, পরে সাইটোপ্লাজম। সেই জন্য একে বলছে পরোক্ষ কোষ বিভাজন। এই কোষ বিভাজনে যেহেতু ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যাচ্ছে, সেই জন্য একে বলা হয় হ্রাস বিভাজন। কেন হ্রাস বিভাজন? আরেকবার বলে দিই। মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, এই জন্য একে বলা হয় হ্রাস বিভাজন। এই ছবিটা এঁকে দেখাতে হবে। যখন এটা বলবো উত্তরটা, তখন এই ছবিটা এঁকে দেখাতে হবে। 3 নম্বর, এটা কোথায় হয়? জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন দেখা যায়। জনন মাতৃকোষ মানে কি? যেমন ধরো, উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণুতে পরাগরেণু উৎপাদনের সময় এই মিওসিস কোষ বিভাজন হয়। উদ্ভিদের ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু উৎপাদনের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজন হয়। প্রাণীদের ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদনের সময়, অর্থাৎ প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট যখন তৈরি হবে, অথবা প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইট যখন তৈরি হবে, সেই সময় মিওসিস কোষ বিভাজন হয়। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য কি? প্রথমত, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। বুঝতে হবে এটাকে। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে মানে প্রত্যেকটা প্রজাতির নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা আছে এবং এই ক্রোমোজোম সংখ্যা দিয়ে সেই প্রজাতিকে আমরা চিনতে পারি। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 46। এটা একটা মানুষ থেকে যখন একটা মানুষ উৎপন্ন হবে, সেক্ষেত্রেও থাকবে তার 46। তাহলে এই ক্ষেত্রে যদি শুক্রাণু আছে বাবার কাছ থেকে, ডিম্বাণু আছে মায়ের কাছ থেকে, দুটো যখন মিলিত হবে, তাই যদি দুটোই 46 করে আসতো, তাহলে কটা হতো? 92টা। তাহলে সেটা তো আর মানুষ থাকতো না, অন্য কিছু হতো। এই জন্য প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা প্রয়োজন, 46টা রাখতে হবে। তার ফলে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন শুক্রাণু উৎপন্ন হয়, তাতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, পুংগ্যামেট। আবার স্ত্রী গ্যামেট যখন তৈরি হবে ডিম্বাণু, সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। ফলে দুটো স্ত্রী গ্যামেট এবং পুংগ্যামেট যখন মিলিত হচ্ছে, আবার প্রজাতির ক্রোমোজোম সংখ্যা 2n হয়ে যাচ্ছে। n আসছে, আবার এখানে 2n হয়ে যাচ্ছে। ফলে এই যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখছে, বাড়ছে না। 1 নম্বর। 2 নম্বর, ভেদ বা প্রকরণ। এই মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে অর্ধেক দু ধরনের ক্রোমোজোম আসছে, দুটো সত্তা থেকে ক্রোমোজোম আসছে, একটা বাবা থেকে একটা মা থেকে।
দুটো সত্তা থেকে ক্রোমোজোম আসার ফলে দুটো ক্রোমোজোমের জিনের একটা বিন্যাস ঘটে, পুনর্বিন্যাস ঘটার ফলে তার মধ্যে নতুন একটা জেনেটিক বৈশিষ্ট্য দেখা যায়, বংশগতীয় বৈশিষ্ট্য দেখা যায়, যেটা সেই জীবটাকে নতুন পরিবেশে বা প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে সাহায্য করে, অর্থাৎ তার মধ্যে ভেদ বা প্রকরণ দেখা যায়। প্রজনন। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে স্ত্রী গ্যামেট এবং পুংগ্যামেট উৎপন্ন হয়, স্ত্রী গ্যামেট এবং পুংগ্যামেট উৎপন্ন হয়, ফলে প্রজনন করতে সাহায্য করে। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যদি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক না হতো, তাহলে প্রজননের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হতো। এই প্রজননের জন্য স্ত্রী গ্যামেট এবং পুংগ্যামেট তৈরি করে মিওসিস কোষ বিভাজন। জনুক্রম। নিম্ন শ্রেণীর কিছু জীবের ক্ষেত্রে বা ফার্নের ক্ষেত্রে দেখা যায় তাদের লিঙ্গধর এবং রেণুধর অর্থাৎ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশাটা পর্যায়ক্রমে আবর্তন করে, যাকে বলা হয় জনুক্রম। এই দশাটা বজায় রাখতে সাহায্য করে কে? মিওসিস। মিওসিসের তাৎপর্য ভীষণ গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। ভেঙে ভেঙে আসতে পারে আলাদাভাবে, বা একসঙ্গে তাৎপর্য কি সেটা আসতে পারে। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন, মিওসিস কোথায় হয়, মিওসিস কাকে বলে, এইভাবে প্রশ্নগুলো একটা একটা করে আসতে পারে।